ঘাটের কিনারাতে আমি আপন আলো। বুবি খুব বাজে অবস্থা, আর মানে লিটারালি বাজে অবস্থা, কারণ আমি অনেক কষ্ট করেও একটা ডিসেন্ট অ্যাঙ্গেল আর একটা প্রাইভেট কর্নার খুঁজে পাচ্ছি না। মানে লাস্টে ছাদ, সে ওই ফাটা গরমে অত্যন্ত বিরক্তিকর লাগছে আর বিশাল রাগ উঠছে, কিন্তু আমার কিছু করার নেই। হাইবানিয়া ছোট্টি ভাই আমাকে একটাই দায়িত্ব দিয়েছিল যে ডিসেন্টলি আমি আমারটা আর বাবারটা যেন করে ওদেরকে পাঠাতে পারি টাইমের মধ্যে। তো ইয়া, আই এম রানিং লেট, কারণ আমার কিছু করার নেই এই মুহূর্তে। আমি কোনো টাইমই পাচ্ছি না যে সময় তুমি অন্য কিছু করছো আমার আশেপাশে নিয়ে, আর আমি একটা ডিসেন্ট ভিডিও শ্যুট করতে পারবো। তো অনেক কষ্ট করে এটা করা হয়েছে। আর হ্যাঁ, সকাল থেকে প্রচুর ঢপবাজি করে আমি স্কোপ খুঁজছি ভিডিও করার, তো ঢপগুলোর জন্য সরি। কিছু করার নেই, আমাকে তো বেরোতে হবে না, আমাকে তো বলতে হবে। দিস ইজ সাপোজ টু বি আ সারপ্রাইজ। আমি যতবার আজকে ছোটাছুটি করেছি কাঁকড়ে, গাড়িতে, বাইরে, ছাদে, ওঠা নামা, কালকের মাছ চড়ানোর পুরো ক্যালোরিগুলো গন, মানে লিটারালি গন, কিচ্ছু নেই আর। মানে আমাকে আর কতবার বলতে হবে, আই হ্যাভ আ ফিগার টু মেনটেন। আমার এই ক্যালোরিগুলো কোথায় যাবে? আমাকে ছাড়া ওদের আর কেউ নেই এই দুনিয়ায়। কোথায় যাবে ওরা? কে ওদেরকে অ্যাকসেপ্ট করবে? প্লিজ প্লিজ, মানে আন্ডারস্ট্যান্ড। এনিওয়েজ, ঠিক আছে, আমি ওদেরকে আবার নিয়ে চলে আসবো, নো বিগ ডিল, ওটা আমার কাছে কোনো ব্যাপার নয়। যেটা আমি বলতে চাইছিলাম, দ্যাট ইজ হ্যাপি বার্থডে। আর আমাকে খুব তাড়াতাড়ি ভিডিওটা শ্যুট করতে হচ্ছে, কারণ তুমি অলরেডি আমাকে নিচ থেকে ডাকছো, আমি সেটা শুনতে পাচ্ছি। তো 50th বার্থডে, কি আর বলবো, তুমি তো আজকে গোল্ডেন জুবলি, গোল গাল, নরম গরম বেবি হয়ে বসে থাকবে, আর আমি তো নিশ্চয়ই চটকে এতক্ষণে তোমার 12টা বাজিয়েই দিয়েছি, ফর শিওর, ওটা আমার একমাত্র কাজ। তো যেটা মেন জিনিস সেটা হচ্ছে সরি, এই বছর কাউকে এক জায়গায় আনা গেল না, আর সেইভাবে এনজয়ও করা যাচ্ছে না কোথাও বেরিয়ে বা কিছু করে, কারণ অবভিয়াসলি এই সিচুয়েশনের জন্য। তো এইটা মেনলি হাইবানিয়া ছোটদি ভাইয়ের প্রচুর চেষ্টার পর, আর ওদেরই মেন মানে পুরো ইনিশিয়েটিভটা, কারণ আমি তো খাচ্ছি ঘুমাচ্ছি অ্যাজ ইউজুয়াল, কোনো কাজের কাজ আমার দ্বারা হয় না। তো ওরাই মেনলি করছে, আর আমি যতটুকু পেরেছি, যাদের যাদের কথা আমার মনে হয়েছে যে এদেরকে তুমি মিস করছো ভীষণ আজকের দিনে, আমি তাদেরকে এই ভিডিওতে ইনক্লুড করার চেষ্টা করেছি বা তাদেরকে কন্ট্যাক্ট করেছি, যাতে তোমার মন খারাপটা একটু হলেও কমে। তো ইয়াপ, এনজয় দ্য ভিডিও। আর আমার সাথে ঝামেলা হলে, মামার সাথে ঝগড়া হলে দয়া করে বাড়ির মধ্যে একটা ছোটোখাটো 9/11 নতুন করে আবার করো না, কারণ আই লাভ ইউ। শুভ জন্মদিন দিদি ভাই। 2020টা যখন প্রথমে আসে ভেবেছিলাম খুব ভালোভাবেই আমাদের কাটবে, কিন্তু মার্চ মাসের পর থেকে যেভাবে অত্যাচার চালাচ্ছে আমাদের উপর, আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে গেছি। কিন্তু জন্মদিনটা তো আর বাদ দেওয়া যাবে না। জন্মদিনের ডেট বা যেটা আছে সেটা তো সেদিনই হবে। তা সেতে বলি 2020টা তোমার ভালো কাটুক, তুমি ভালো থাকো, এটা আমরা সব সময় কামনা করি। আর বেশি দিন নয়, 20 তো শেষও হতে চললো, আর আস্তে আস্তে যেভাবে চারিদিকে ভ্যাকসিন তৈরি হচ্ছে, 20টাকে আমরা পার করে দেব। আর যোগাযোগ আমাদের তো বিচ্ছিন্ন হয়ে আছে, কিন্তু ফোনের মাধ্যমে আমরা সব সময় সবার কাছে আছি। তার মধ্যে থেকেই তোমায় আজ আমায়
ফোনের মধ্যেই তোমার জন্মদিনটা উইশ করতে হচ্ছে। তোমার সঙ্গে থাকার অনেক রকমই আছে, সে তো বলতে গেলে এই অল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয়। কারণ তোমার সঙ্গে ঘোরা, তোমার সঙ্গে বেড়ানো, তোমার সঙ্গে থাকা, এ তো অনেক রকমই আমার অভিজ্ঞতা রয়েছে। তোমার সঙ্গে থেকে বা বেরিয়ে কোনোদিনই আমি বোর হইনি বা খারাপ আমার লাগেনি, এটা তোমায় বলতে পারি। আর সবচেয়ে বড় আশ্চর্য জিনিস যেগুলো হচ্ছে, এমন এমন প্রকৃতির অনেক কিছু আছে যেগুলো অনেকেই উপভোগ করতে পারে না, সেটা তুমি করো। আর তার সাথে আমি কোনো সময় যোগ দিয়ে সেগুলো তোমার কাছ থেকে ভাগ করে নিই। এই আনন্দটা একটা অন্যরকম অনুভূতি, সেটা আমি অনেক সময় বন্ধু বান্ধব বা বাড়িতে বলি যে দিদিভাই যে কোনো পরিবেশে, যে কোনো সময়, যে কোনো জায়গায় খাপ খাইয়ে নিতে পারে, বেরোতেও পারে। অনেকে যেটা পারে না তোমার মধ্যে সেটা আছে। অল্প সময়ের মধ্যে তৈরি হওয়া, বেরিয়ে যাওয়া, বা বিভিন্ন জায়গার বিভিন্ন এটা উপভোগ করা। তার শান্তিনিকেতনে অনেকেই আছে, অনেকেই যায়, কিন্তু শান্তিনিকেতনকে উপভোগ করতে গেলে যে দূরদৃষ্টি দিয়ে শান্তিনিকেতনটা দেখার দরকার, সেটা সবার মধ্যে থাকে না, যার জন্য ভালো তাদের লাগে না। আমার তো বরাবরই শান্তিনিকেতনটা ভালো লাগে। আর তোমার সাথে থেকে শান্তিনিকেতনের একেবারে ছোট ছোট জায়গাগুলোতেই আনন্দ উপভোগ করার জন্য, সেটাকে টেনে বার করার জায়গা তুমি বার করে আমাদের দেখিয়ে দাও যে শান্তিনিকেতনে কি আছে। সেটা দেখতে হলে শান্তিনিকেতনের মতো মন প্রাণ তৈরি করে তোমায় বেরোতে হবে, আর সব দিক বন্ধ করে তোমায় দেখতে হবে সেটাকে। তাহলেই তুমি উপভোগ করতে পারবে যে শান্তিনিকেতনে অনেক কিছুই আছে যা অনেকেই নিতে পারে না। সেটা আমি অন্তত তোমার সঙ্গে গিয়ে পাই। এটা একটা দিই ভাই। আর কি বলবো, সময়ও তো খুব কম। সেখানে আবার তোমায় বলি, তুমি ভালো থাকো, তোমরা সবাই ভালো থাকো, শান্তিনিকেতনে প্রত্যেকেই ভালো থাকো, সেটা আমি চাই। শেয়ার করার মতো তো অনেক কিছুই আছে, বিভিন্ন জায়গায় যাওয়া, বড় বড় রেস্টুরেন্ট বা তার খোঁজ আমরা তোমার কাছেই পাই। আর তুমি সেগুলো নিয়ে গিয়ে আমাদের ভীষণভাবে আনন্দ দাও, যেগুলো আমরা হয়তো অনেকভাবে খুঁজেও বার করতে পারতাম না, সেগুলো তোমার কাছে আছে। তুমি বার করে দেখিয়ে দাও যে কোথায় কি হচ্ছে, কোথায় গিয়ে কি করা যায়। এই নতুন নতুন জায়গায় যাওয়া, দেখা, খাওয়া, আনন্দ করা, এটাই একটা বিরাট যার জন্য খুব মিস করছি, এটা বলতে পারি তোমাকে। তবে সেটা আর বেশি দিন নয়, পুজো আগে পরে করে নিশ্চয়ই আমি তোমাদের ওখানে পৌঁছব। থ্যাংক ইউ দিদিভাই। আর কিছু বলা যাবে না, মেঘা বলছে এই পর্যন্তই থাক, পরে আবার বলবো। বললে তো অনেক কিছুই বলা যায়, তাহলে তো 4 ঘন্টার ভিডিও আবার সিনেমা তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ। Happy birthday, Potu. A very, very happy birthday and many more to come. আমি আজ একটু পেছন ফিরে তাকাই। ইয়ারটা 1981, সেপ্টেম্বর 7th। সেই সময়কার পতুকে আজ বেশি মনে করছি। মাত্র 11 বছর বয়স তখন। সহজ সরল একটা বাচ্চা মেয়ে, বড় বড় সুন্দর দুটো চোখ আর এক মাথা কোঁকড়া চুল নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। মুখে কিছু বলে না, কিন্তু নিত্যসঙ্গী ছোট্ট বুনুর চোখের ইশারায় তাদের কিছু কথা চলে। সে তো চলবেই, ওদের যে অনেক প্রশ্ন আমায় ঘিরে। তবে কিনা মায়ের কড়া কিছু আদেশ থাকায় দুজনেই বেশ সংযত। আমার তখন বাড়িতে আসা যাওয়া আরম্ভ হয়েছে। সেই 7th সেপ্টেম্বর 1981 থেকে আমি এক প্রকার এ বাড়ির মেম্বার হয়ে গিয়েছিলাম। তারপর তো পতুর কাছে
আমি আর খুব বেশি দিন উমাদি রইলাম না, হয়ে গেলাম দিদি ভাই। দিন মাস বছর গড়িয়ে চলল, জীবনযাত্রায় আমরা সবাই পাড়ি দিলাম, কখনো সকলে একসাথে, কখনো বা ভিন্ন নৌকোয়। তবুও জীবনের সব সুখে দুঃখের মাঝে আমি আজও পতুর দিদিভাই হয়েই আছি। পতু এখন বড় হয়েছে, ওর ব্যস্ত জীবন নিয়ে এগিয়ে চলেছে, আমিও চলেছি আমার মতোই। তবে আজও দিদিভাই আর এই দিদিভাইয়ের টানটা আগের মতোই শোনায়, অনুভব করি, আমার বড্ড ভালোও লাগে। অনেক ভালোবাসা, অনেক শুভকামনা জানাই। আর সবশেষে বলি, এমনি করে যায় যদি দিন, যাক না যাক না, এমনি করে যায় যদি দিন, যাক না। মন উড়েছে উড়ুক না রে, মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে গানের পাখনা, যাক না এমনি করে যায় যদি দিন, যাক না। तुमसे मिलकर ना जाने क्यों, तुमसे मिलकर ना जाने क्यों, और भी कुछ याद आता है, याद आता है। आज का अपना प्यार नहीं है, आज का अपना प्यार नहीं है, जन्मों का ये नाता है, ये नाता है। तुमसे मिलकर ना जाने क्यों, तुमसे मिलकर ना जाने क्यों। শুভ জন্মদিন। কি কি নাম জানো তোমার? ভুলে গেলাম। কি নাম রে তোর মায়ের? ও প্রইতি, প্রইতি, তাই তো? প্রইতি না সুইটি? সুইটি, সুইটি না, না প্রইতি, নাম ভুলে গেলাম। কি নাম গো বলো? অদ্ভুত মানুষ তো। আচ্ছা, মাঝে মাঝে নাম ভুলে যায় আর কি। বাবা সাংঘাতিক দাপট। মহারানী, মহারানী এমনি ভালো, গলা কিন্তু মাঝে মাঝে নানা রকম, মানে ভালো থাকলে অনি অনি, তারপরেই বাপরে আমার মাথা করে শনি কাটবে কিনা কি করবে। আর গলাটা কি সুন্দর গলা, মধুর গলা, কিন্তু ঝগড়া হলে ভোমরা কামড়েছে কিনা কে জানে। বাপ রে বাপ। আমার সব থেকে ভালো লাগে প্রহিতির ওই চিৎকারটা। আর এখন নতুন আরম্ভ হয়েছে, কোনো কিছু একটা গায়ে পড়লেই হলো, সেটার একটা ওয়া ওয়া। আর এই মাঝরাতে জ্বালাতন, মানে আমাকে এবং পান্তুকে, একবার এইদিকে হাত টেনে টানা, একবার এইদিকে হাত টেনে টানা, এরকম করে। তো একদিন ওই আমি তো নিচে শুই এখন গরমের চোটে, তো একদিন আমি ওয়া করে উঠলাম, কিনা আমার পেটে পা দিয়ে নেমে গেছে, ও দেখতে পাইনি। কঠিন কঠিন অনেক ব্যাপার আছে। তবে সত্যি কথাই বলতে, আমরা তো এখন মানে এইসব করোনার চোটে তো আমি তো আর কোনো জায়গায় বেরোই না, আমি সবসময় ওদের সঙ্গেই থাকা। ঠিকই আছে, চলে যাচ্ছি। মাঝে মাঝে ওর একটা বাংলা ভাষা পাই, মানে অ্যাকচুয়ালি বঙ্কিমচন্দ্রের শুদ্ধ ভাষা আর ওই প্রইতির ভাষা, মানে রেগে গেলে যে কি ভাষা বলে নিজেই জানে না। আর আমাদের ঝগড়া চরম, প্রতিদিন হয়, প্রতিদিন ঝগড়া লেগেই আছে। কিন্তু ঝগড়ার লিমিট হচ্ছে, যতক্ষণ হলো হয়তো ঝগড়াটা হলো 1 ঘন্টা, কিন্তু ওটা মিটে গেল 5 মিনিট পরেই, বোঝাই যায় না। কেউ যদি বাইরে আসে তো বলবো হয়তো কোনো নাটকের রিহার্সাল চলছিল নাকি। এটা মানে ঘটনা। মাঝে মাঝে ভাই পালিয়ে যাবো, পালিয়ে কোথায় যাবো না, ওই বড়জোর মার্কেটে, আবার এলাম, মানে তারপরেই ফোন বেরোবে কিংবা এমনি কিছু, এরকম অনেক ইতিহাস আছে। একদিন তো রাগারাগি করে জানমান থাবা থেকে আমি পালিয়ে গেছি, তারপর দেখছি হাঁটতে লেগেছে, আবার আমার কাছে চাবি ছিল, কোনো রকম ডেকে নিয়ে এসে আবার গাড়িতে তুললাম। এরকম অনেক ঘটনা আছে। আর সব থেকে ভালো ঘটনা হচ্ছে গাড়িতে বসে ঘুমানো, মানে গাড়িতে চাপলো তো ঘুমালো, আর মাঝে মাঝে পিছন থেকে হঠাৎ
কি হলো মানে হয়তো বাঁ দিকে একটু হেলে গেছে, সেই কি হলোটা বললে বাস আমারও গেল মাথা খারাপ হয়ে, চিৎকার করলাম, আবার ও চিৎকার করে, আবার ঘুমের অবস্থা থাকে ঠিক আছে, যদি ঘুমন্ত অবস্থায় থাকে তাহলে ঠিক আছে, তাহলে ও দেখে নিল। শেষ কথা, অনেকক্ষণ ধরেই বকছি, বকার সুযোগ পাই না, দেখে দিচ্ছি। তা সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা আমাকে একজন বলেছিল, অমিও তুই ভাগ্য করে বউ পেয়েছিলি, দেখ সেটা আলাদা ব্যাপার, তুই সত্যি করি তাই। যখন ভাবি ওর দুটো জিনিস না বললে নয়, একটা হচ্ছে বাচ্চাদের ভালোবাসা, ওর কাছে পান্তুও যা, মেঘাও তাই, হৃদও চায়, মিকুও তাই। ও যখন ভালোবাসে এবং যেটা করতে চায় এত ভিতর থেকে করে, মানে বোঝা যায় না যে ওর কেউ আলাদা, এরা কেউ মনে হয় যেন সবাই ওর মেয়ে, যা পান্তু তাই মিকু, যা পান্তু তাই মিকু, যা পান্তু তাই হৃদ, এইরকম আর কি। আর জীবনে কোনোদিন কোনো চাহিদা নেই, সোনা জিনিসটা ওর কাছে যেন গাছের ফুল। কোনো জীবনে মানুষ তো গহনা চায়, এ চায়, মানে গহনা, শাড়ি, মানে মেকআপ, নানা রকম, ওর এগুলো নেই। মানে পুজোতে বাজার করে না, পুজোতে শাড়ি লাগে না, এখন থেকে আমারও তাই হয়েছে, আমিও আর পুজোতে নিই না, মেয়েও মোটামুটি তাই। তা আমি অবাক হয়ে যাই, পুজোতে কোনো জিনিস নেই না, যে পুজো চলো, লোকে তো বলবে যে কি নিলি রে পুজোয়, আমরা বললাম আমার পুজো নেই রে, আমাদের 12 মাস পুজো হয়, মানে যখন যেটা দরকার হয় তখন শুধু সেটা নিই। হ্যাঁ, একটা জিনিসের প্রচণ্ড লোভ, একটা না দুটো, এক হচ্ছে ওই 1 টাকা দামের রাজওয়ান, ওটা না পেলে মাথা খারাপ হয়ে যায়। আর যদি কোনো ব্যাগ দেখে, মানে 5খানা ব্যাগ থাকলো, ওই ব্যাগ একটা ওর চাই, এবং সেইটা নিয়ে নানাভাবে নেওয়ার কি ভঙ্গিমা, সেগুলো আলাদা ভাবনা একটা। আমি এতে মানে সত্যিই তাই আমি অবাক হয়ে যাই যে কোনো মেয়ে হয়ে যার মেকআপ থাকে না, কোনো দিন চাই না, যার শাড়ির কোনো দরকার নেই, যার মানে বাসন ওর কোনো ব্যাপার না, সবটাই নর্মাল, ওর কাছে সোনাও যা, ওর কাছে ফুলও তাই, ওর কাছে একটা যদি ওই মাটির গহনা যেটা ওর পছন্দ হয় সেটাই তাই। সত্যি আমি ধন্য, সত্যি লাখ করে বউ পেয়েছিলাম, বাকিটা তো সবাই জানে। ঠিক আছে, আর কিছু বলবো না। সুইটি, হ্যাপি বার্থডে, মানে শুভ জন্মদিন নাকি কি বলে গো, তাই তো বলে। ঠিক আছে, ভালো থেকো, কোনটা বলছি, ভালো থেকো আর ভালো রেখো, আর গাড়িতে বসে ভালো করে ঘুমিয়ে, ঠিক আছে? ঠিক আছে, টাটা। হ্যাপি বার্থডে দিদি ভাই। জন্মদিনের অনেক আদর এবং ভালোবাসা থাকলো, আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটুক এবং যেভাবে আছিস সেইভাবেই কাটাস সেই কামনা করি। এবছর জন্মদিনটা খুবই স্পেশাল ছিল, কিন্তু স্পেশালভাবে কিছু করা গেল না। খুব শীঘ্রই আমরা সব এক জায়গায় হব, তখন সব জন্মদিনগুলো একসঙ্গে খুব সেলিব্রেট করব। বড়চি, a very very happy 50th birthday। এই সময় তোমরা সবাই খুব সাবধানে থেকো। আমি জানি তুমি ঘুরে বেড়াতে খুব পছন্দ করো, আমিও ঘুরতে খুব ভালোবাসি, বাট এবারে লকডাউন, তোমরা 7th-এ কতটা ঘুরতে পারবে আমি জানি না, বাট তাও যদি কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমার তোমার সঙ্গে অনেক সময় কাটানো হয়নি, বাট যখনই আমার তোমার সঙ্গে দেখা হয়েছে, বনি, পিসা, I've always felt a lot of affection from you guys and I definitely cherish that. এই লকডাউনটা ঠিক হয়ে যাওয়ার পর, যেটার জন্য আমরা সবাই ওয়েট করে আছি, আমরা নিশ্চয়ই আবার সবাই একসাথে হয়ে অনেকটা সময় ভালোভাবে কাটাতে পারবো। তোমার এই বার্থডেতে আমরা ভাবলাম এইটুকুই, আমরা তোমার সারপ্রাইজের জন্য এইটুকুই একটা জিনিস করতে পারি। আই হোপ ইউ লাইক ইট। তোমরা খুব সাবধানে থেকো। ওয়ান্স অ্যাগেন আ ভেরি হ্যাপি বার্থডে, টেক কেয়ার, বাই। মামামের ব্যাপারে কি বলি, খুব ইন্টারেস্টিং একটা সম্পর্ক মামামের সাথে আমার। ছোট থেকে, মাসি হলেও ছোট থেকেই তুই তুকারি করি, আর যত বড় হয়েছি মা তো বটেই, কিন্তু তার সাথে সাথে একটা ভীষণই ভালো বন্ধু পেয়েছি মামামের মধ্যে, পাচ্ছি আর আগামী দিনেও পাবো, সেটা আমি একদম গ্যারান্টিড জানি।
কারণ মামামের সাথে যে কোনো জিনিসই শেয়ার করে ভীষণ তৃপ্তি পাই। সেটা মানে কোনো খারাপ লাগাই হোক, আমি জানি যে আমার যতটা ঠিক খারাপ লেগেছে সেই একইভাবে খারাপ লাগাটা আমার পরে যদি কেউ অনুভব করতে পারে সেটা হচ্ছে মাম্মা। তো আমি শেয়ার করে খুব ওই জায়গাটা মানে রিলিফ পাই। ইকুয়ালি ভালো লাগাটাও, কোনো আনন্দ, কোনো স্পেশাল মোমেন্ট, ওরকম কিছু যেটা মানে আমার কাছে খুবই কাছের, সেটাতেও একই রকম ভাবে এক্সাইটমেন্ট বা একই রকম ভাবে আনন্দ পাওয়াটা সেটা মাম্মামের কাছেই পাই যখন করি। তাই সারাটা দিন বোধহয় কোনো না কোনো ভাবে মামামের সাথে জড়িয়েই থাকে প্রত্যেক দিনটাই। যতটাই এই জায়গাগুলোও আছে শেয়ার করবার, ততটাই আবার অভিমানের জায়গা। যত অভিমান মামামের ওপর, যে আজকে ও ফোন করলো না, আমাকে ওটা কেন এরকম বললো, ও কেন এটা বললো না, ও কেন এটা করলো না। তো ভীষণই হাকসে একেবারেই অভিমানটাও দেখাই। সেটা ও জানে যে কতটা ভ্যালিড আমার অভিমান করার জায়গাগুলো। আর সবসময়কার দাবি, যত রকমের দাবি ইচ্ছে সব মামামের কাছে। মামাম একটু এইরকম জায়গায় যাবো, একটু সুন্দর জায়গায় যাবো, একটু সুন্দর জায়গায় একটু চা খাবো। কারণ আমি জানি যে এটা বলার পরেই মাম্মাম এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটা ভালো লাগতেই হবে, আর ওটা একেবারে খুব নিজের পছন্দের মতন একটা জায়গা হবে, একটা খুব সুন্দর সময় কাটানো হবে। ইভেন যখন মামপুর কলেজের এসব কিছুর জন্য কলকাতায় থাকতে হচ্ছিল, তখনও মানে এক বেলা হয়তো ছুটে একবার মামামের কাছে যাওয়া কিছুই না, একটু ওই গোল করে খাটের ওপর বসে চা খাওয়া, কফি খাওয়া, ছানার ডালনা খাওয়া, মাছ চড়ানো খাওয়া, এই সবগুলো ভীষণ আনন্দ মামামের সাথে। জীবনের যেটুকু অ্যাডভেঞ্চারও আমার মনে হয় সবটাই মামামের সাথে। কোন জঙ্গলের ভেতর ঢুকে যাচ্ছে, কোন মানে এই পশু পাখি গিয়ে বেরিয়ে পড়বে, হাতি বেরিয়ে পড়বে, বাঘ বেরিয়ে পড়বে, এইসব ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্সও খালি মামামের সাথে। না হলে ওইটা মনে হয় না আমার দ্বারা আর অন্য কোনো ভাবে হতো বলে। আর ভীষণই সুইট একটা মানুষ, যে মানে সুইটের সাথে আবার এটা তো সবাই জানে, যেদিনকে চণ্ডী রূপ ধারণ করবে সেদিন তো সবাই শেষ। কিন্তু সুইটনেসটাই বেশি, কারণ সবসময় যা দাবি রেখেছে মামামকে একবার বললে ও রাখার চেষ্টাটাই 99% করবে, এটা জানি। মানে খুব না আটকে পড়লে ও সেটা বারণ করবে না। সেটা হট করে কিছু চলে আসতে বলাই হোক, সেটা শান্তিনিকেতন থেকে কলকাতায় চলে আসা হোক, কি ছোটখাটো এগুলো, মামা মামাকে এটা খাওয়া, এটা করে খাওয়া, ওটা করে খাওয়া। এখন যেরকম লকডাউনে এত রকমের এক্সপেরিমেন্ট চলছে, এগুলো আমি কিন্তু গিয়ে খাবো, এটা আমাকে এই দিনকে করে খাওয়াবি, তো এইসব তো আছেই। চা বানিয়ে খাওয়া, তুই যে কোন মানে বেসময় গিয়ে একেবারে গিয়ে এইসব দাবি দাবা তো থাকেই। আসলে বড্ড ভালোবাসি তো তোকে, তাই বোধহয় এইরকম আচরণ করে ফেলি। আমি জানি তুই সেটা মাইন্ড করিস না, কারণ আমি আবার কোলে গিয়ে শুয়ে পড়বো আর তুই শুশুরিটা দিয়ে দিবি। আর খুব খারাপ লাগছে, কারণ লাস্ট 2 বছর ধরেই এই দিনটা আমরা একসাথে কাটাচ্ছিলাম, তো আজকে না কাটাতে পেরে খুবই খারাপ লাগছে। কিন্তু সামনে তো দেখা হবেই, সামনে দেখা হলে তুই জানিসই তোর কি কি ডিউ আছে। আমার 3টে কুইজিনের সব আইবুড়ো ভাত দিয়ে ওইগুলো তো আছে, ওগুলো তোকে আমি পরে আবার এক্সপ্লেন করে মনে করিয়ে দেব। কিন্তু এটাই, আর বাকিটা আমি বোধহয় ওয়ার্ডসে বলে উঠতে পারবো না।
তাই হ্যাপি বার্থডে মাম্মা, ভীষণ ভালোবাসি। পাঁচ দশকের ইতিকথা, প্রয়তির 50-এ। 1970 সাল, আমি তখন অষ্টম শ্রেণীতে, সন্তান সম্ভবা মা বাবার সঙ্গে কলকাতায়। আমি আর মেজমামা শান্তিনিকেতনে। আহারের দায়িত্ব মঞ্জু বলে এক রাঁধুনির হাতে, আর তার স্বামী পাহারায় নিয়োজিত। মামা ভাগ্নের সে এক দীর্ঘ দিন যাপন, স্বাধীনতার প্রথম আস্বাদন। কোনো রকমে ক্লাস শেষ করে বাড়ি ফেরার এক অদ্ভুত নেশা, যা এমনই সময় বিপরীত পথেই হাঁটে। আমার সব থেকে পছন্দের বন্ধু মামা। সারাদিন নিচের ঘরে হুল্লোড়, আবার কখনো হাত ধরে ভক্ত প্রহ্লাদ দেখতে যাওয়া। টেলিফোনে কলকাতায় বাবা মার সাথে কথা হয় মেজমামার, বাড়ির হাল হকিকত জানার জন্য, আমার শারীরিক কুশল জানার অভিপ্রায়। কারণ তখনও আমি বাবা মায়ের একমাত্র সন্তান। এলো এক দুর্যোগ, এক টানা ঝড় বৃষ্টিতে গোটা পশ্চিমবঙ্গ বিপর্যস্ত। টেলিফোন লাইন সংযোগ বিচ্ছিন্ন, রেলপথ বন্ধ। কোনো খবর নেই কলকাতায় কি হচ্ছে। আবার মা শান্তিনিকেতনের খবর না পেয়ে এই শারীরিক অবস্থায় বিপর্যস্ত। পরিবেশ বেশ জটিল, বাজারহাট এক প্রকার বন্ধ, যা পাওয়া যাচ্ছে তাই দিয়ে চলছে আমাদের দুজনের। অবস্থার সামান্য উন্নতি হল, বৃষ্টি বন্ধ। এমনই এক দুপুরে বড় মামার অকস্মাৎ আগমন। আমরা প্রথমটায় বিচলিত হয়ে পড়লাম, কিন্তু বড় মামার কথায় স্পষ্ট হল, তুমি ভূমিষ্ঠ হয়েছ। কিন্তু মা অধীর আমায় দেখার জন্য, আর সেই বার্তা নিয়েই বড় মামার আগমন। দুপুরের মধ্যে তৈরি হয়ে নিয়ে বিকেলের ট্রেনে রওনা। আমি তখন সদ্য ধুতি পরতে শিখেছি। বাগবাজার থেকে ধুতি পরেই রওনা হলাম সকলের সঙ্গে বেলভিউ নার্সিংহোমের উদ্দেশ্যে। ধুতি পরিহিত, দাড়ি মুখে রাবেন্দ্রিক উপস্থিতি সদ্য দ্বিতীয়বার বাবা হওয়া সত্তাটির কাছে বেশ দৃষ্টিগোচর হয়েছে বলে মনে হল। বাবা খুব খুশি। সেজ জেঠু বললেন, এই তো শান্তিনিকেতনের ছেলে মনে হচ্ছে। বেলভিউ জুড়ে বেশ হৈ হৈ ভাব, সবাই আসছেন, আর বাবা যেন কন্যা লাভে বেশ আহ্লাদিত। মাকে দেখে বেশ ক্লান্ত, অবসন্ন মনে হল, কিন্তু তার মধ্যে ক্ষীণ স্বরে যাবতীয় প্রশ্ন। হাত তুলে বললেন, কাঁচের ওই পারে ময়না স্ট্রিটে উত্তম কুমারের বাড়ি। ব্যাস, জানলা ছেড়ে আর নড়তে ইচ্ছা করে না। মহাগুরুকে যদি একবার দেখতে পাই। মায়ের দীর্ঘ 21 দিনের স্থায়িত্বে একদিন বিকেলে দেখলাম নীল শার্ট পরে বড় জানলা দিয়ে আমাদের দিকে মুখ করে নিচের দিকে তাকাতে। মেজমা বলল, দেখ, এখনো মেকআপ তোলেনি। মায়ের আয়াটি বলল, সুপ্রিয়া চৌধুরী নাকি যখনই ভর্তি হন এই ঘরটিতেই থাকেন, যাতে নিজের বাড়িটি দেখতে পান। কিছুক্ষণের জন্য ঘর খালি পেয়ে দিদা ফিসফিস করে মায়ের কানের কাছে গিয়ে বললেন, যা দূরে দাঁড়িয়ে স্পষ্ট আমার কানে পৌঁছালো, দাদু ভাইয়ের হিংসা হবে না তো? দিদার ফিসফিসানি বরাবরই ওই রকম, সবাই শুনতে পায়, আর দিদা ভাবেন এটি গোপন রইল। ওই দুর্বল শরীরে মা এত জোরে হাত নেড়ে প্রতিবাদ করলেন, আমি অবাক হলাম দেখে। ভাবখানা কখনোই নয়, খোকন অমন নয়। মায়ের চোখে আমি তখনও ছোট্ট খোকন, যদিও তখন আমার কৈশোর শুরু হয়ে গেছে। আমি তখন টিনেজার। মা কাছে ডাকলেন, হাতটা ধরলেন, যেমন করে শেষ দিন চিরতরে হারিয়ে যাবার আগে ধরেছিলেন এই হাতটি। খুব মৃদু স্বরে বললেন, বাপিতার কাছে থেকো। কিভাবে বলেছিলেন জানি না, তবে মায়ের ওই দুর্বল শরীর আর অবসন্ন মুখটি দেখে বুকের মধ্যে একটা ধাক্কা অনুভব করেছিলাম। মায়ের হাতটা ছাড়িয়ে বেরিয়ে গেলাম ঘর থেকে। গলার কাছে পাকিয়ে আছে এক দম বন্ধ করা কান্না। খুব
খুব ছোট থেকে মাকে সুখী দেখিনি, আর এই অনুভূতিটা আমার কাছে ছিল দুর্বিষহ। ধীর পায়ে এগিয়ে গেলাম নবজাতকদের ঘরের দিকে। তখন তোমার নিজের কোনো পরিচয় নেই, বাবা মায়ের পরিচয়ে পরিচিত। সেখান থেকেই চিনে নিলাম, আর সেটাই ছিল তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। তোয়ালে মোড়া জাগতিক এই অনুভূতির প্রতি যাবতীয় শ্লেষ মেশানো ছোট্ট মুখে কান্না। জননীর জঠরই যেন শান্তির পরাকাষ্ঠা। এরপর দীর্ঘ 5 দশকের ইতিহাস, নবজাতক থেকে শিশু, কিশোরী, যৌবনা আর আজ প্রৌঢ়া। এই উত্তরণের মধ্যে দিয়ে ঝরে গেছে 50টি বসন্ত, কোপাই দিয়ে বয়ে গেছে 50টি বর্ষার জল। অজানা অচেনা কত পাথর এসে জমেছে কোপাইয়ের বুকে। নদী কোথাও হয়েছে প্রশস্ত, আবার কোথাও হয়েছে সংকীর্ণ। এসেছে রোদ, বৃষ্টি, উত্থান, পতন। তোমার যাত্রা একান্তই তোমার নিজস্ব। তাকে প্রাণের আবেগে, মনের আনন্দে ভরিয়ে রাখার দায়িত্ব তোমার। আমরা যারা সহযাত্রী তোমার এই যাত্রা পথে, তারা তাদের নিজস্ব কক্ষপথে আবর্তন করছি, কখনো কাছে, কখনো দূরে। ছায়াপথের ধর্মই তাই, তোমায় আবর্তিত হতে হবে নিজের কক্ষপথে, নয়তো প্রলয় অবশ্যম্ভাবী। 50তম জন্মদিন শুভ হোক। প্রৌঢ়ত্বর প্রাথমিক শর্ত হল অভিজ্ঞতার আকাশে মনের বলাকার মুক্তির আস্বাদন। মাটির থেকে দৃষ্টি মেলতে হবে আকাশের উপরের দিকে, যেখানে মুক্তির পথ প্রশস্ত। পুরনো জীর্ণ দীর্ণ মনটিকে আলগা করতে হবে বাস্তবের শৃঙ্খল থেকে, তবেই বার্ধক্যের পথে মিলবে মুক্তির আশ্বাস। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ। 50-এ প্রবীণ হলেও এটা নতুন করে শুরু করার সময়, নতুন করে ভাবার, নতুন করে পাবার পথে উত্তরণ। তবেই বার্ধক্যে মিলবে শান্তি। প্রতি মুহূর্তে সচেতন হতে হবে শান্তির পথ খুঁজে পেতে। মনে আর কোনো আবর্জনা স্থান নেই। হিংসা, দেশ, ক্রোধ, মায়াকে বহিষ্কার করে মনের আধারটিকে গঙ্গার জলে ধুয়ে নির্মল শান্তির অধিষ্ঠান নিশ্চিত করতে হবে। জীবন যেমনই হোক, তার শেষটি যেন হয় শান্তির আর মঙ্গলময়। সেই কাজ শুরু করতে হবে এখন থেকেই, বাকিটা ভবিতব্য। খুব ভালো হোক তোমার আগামী দিন, শান্তি বিরাজ করুক, এই প্রার্থনা। অনেক ভালোবাসা রইল এই শুভ দিনে। ভালো থেকো দাদাভাই। प्यार कभी कम नहीं करे ना, कोई सितम कर लेना। प्यार कभी कम नहीं करे ना, कोई सितम कर लेना। मर जाएंगे आशिक वरना इतना कर लेना। प्यार कभी कम नहीं करना, कोई सितम कर लेना। হ্যাপি বার্থডে মাম্মাম। তো যেটা করতে আমার খুব অসুবিধা বা ভয় লাগে সেটাই আবার করতে হচ্ছে, কি আর করবো। বাট এখন মনে হচ্ছে এত ব্যাক টু ব্যাক করছে, ওই হিউজ হয়ে গেছে আমি। তো এবার মানে
আমি একটা ইউটিউব চ্যানেল খুলেই নিতে পারবো, ইউটিউব চ্যানেল খুলে বলতে পারবো, ক্যামেরা ফেস করতে শিখে গেছি তো তাই বলি। আচ্ছা, তো মাম্মামের ব্যাপারে যদি আমার কিছু বলতে হয় সেটা হচ্ছে শান্তিনিকেতনে গিয়ে আমার মেন ইন্টারেস্ট বা অ্যাট্রাকশন কিছু যদি হয় সেটা হচ্ছে মাম্মামের সাথে ঘুরতে বেরোনো। মাম্মামের সাথে ঘুরতে বেরোনো মানে হচ্ছে নতুন নতুন জায়গায় যাওয়া, মানে সে কোনো রাস্তা হোক, বড় জায়গা হোক, মাঠ হোক, কি জঙ্গল হোক, সব জায়গায় গেছি মাম্মামের সাথে। অনেক জায়গা আরও বোধহয় যা বাকি আছে, মেঘা অনেক জায়গায় গেছে আমি যাইনি, হয়তো এরকম হয়েছে, সেটা নেক্সট টাইম গিয়ে আবার হয়ে যাবে। তো মানে এত জায়গা হয়তো শান্তিনিকেতনে এত বছর গিয়ে আমি দেখিনি, বাট মামার সাথে গেলে তো মানে বোধহয় অর্ধেক শান্তিনিকেতন দেখা হয়ে গেছে, এত জায়গায় গেছি আমরা। তো আমার মানে ফেভারিট মনে হচ্ছে ওই সাফারি, ওই যে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া, ওটা মানে একেবারে থ্রিলিং ব্যাপার ছিল, বিশাল মজা করেছিলাম ওই দিন। আর মাম্মামের একটাই যেটা আমার খুব ভাল লাগে আর যেটা আমি মাম্মামের সাথে খুব কানেক্ট করতে পারি, জাস্ট বিকজ সেটা আমার ভেতরেও আছে, সেটা হচ্ছে মানে ঘোরা, মানে ঘুরতে যাওয়ার ব্যাপারটা বিশাল অ্যাডভেঞ্চারাস। তো সেটাই আমার খুব ভাল লাগে, আর সেটার জন্যই হয়তো আমার মানে শান্তিনিকেতনে গিয়ে ওই একটা ঘোরা টোরা ইচ্ছাটা, সেটা যেটা এইখানে হয় না অত, সেটা ওইখানে গিয়ে আমার পূরণ হয়ে যায়। তো সেইগুলো পূরণ করার জন্য থ্যাংক ইউ মাম্মাম। আর বেশি কিছু বললাম না, হ্যাপি বার্থডে, এনজয় করো, টাটা। হ্যাপি বার্থডে বড়চি। সো তোমার জন্য একটা ছোট সারপ্রাইজ প্ল্যান করারই একটা পার্ট এটা। অ্যাগেন ইটস এ লিটল স্ট্রেঞ্জ এরকম ভাবে ফ্যামিলির এত ক্লোজ মেম্বারদের ব্যাপারে কিছু বলে রেকর্ড করাটা আমরা খুব একটা ইউজ নই, বাট আমরা ভাবলাম আমি, মেঘা, বনি, যে এটাই তোমার জন্য স্পেশাল হবে এবার, বিকজ স্পেশালি আজকে বিং আ লকডাউন তুমি কিছু খুব একটা করতে পারবে না, তোমার দুলুনিও বোধহয় খুব একটা হবে না। সো অল ইউ হ্যাভ গট টু ডু ইজ আমাদের কথা শোনা আর সমস্ত মেমোরিজ রিফ্রেশ করে দিনটা সুন্দর করে কাটানো। সো যেটা সবাই মোটামুটি জানে, আমার ক্ষেত্রে আমার তোমার ব্যাপারে সব থেকে যেটা মনে পড়ে ছোটবেলায়, বা what I always find very special about you is that you are so affectionate, you're so affectionate। মানে আমার অলওয়েজ মনে হয় যে ছোটছি was more of a friend to me, কারণ আমার সাথে এজ ডিফারেন্সটা কম হয়, বাট তোমাকে ছোট অবস্থাতেও when you were small I always found you very motherly, I don't know why। মানে ভীষণ একটা motherly ব্যাপার তোমার মধ্যে অলওয়েজ ছিল, even when you were a teenager, when you were a kid or you were in school, তখনও কিন্তু তোমার মেমোরিটা আমার কাছে ভীষণ একটা motherly ব্যাপার ছিল। সেটা ইন টার্মস অফ একটা ফেস ছিল যখন তুমি আমার চুল বেঁধে দিতে, আমার খাবারের দিকে খেয়াল রাখতে, ইফ আই এম ইটিং এভরিথিং প্রপারলি, বা আমার যদি হঠাৎ কোনো দিন পেটে ব্যথা হয় তো আমার পরিষ্কার মনে আছে, বা জ্বর আসে, দ্যাট তুমি ছোটছি থাপু ইউ অল উইল গো রিয়েলি মানে ক্রেজি, মানে কি হয়ে গেছে, বিকজ স্পেশালি তখন বাবা মামা ওই ফেসটাই আমার সাথে ছিল না, দে ওয়ার ইন টি গার্ডেন, সো আমি তোমাদের কাছেই ছিলাম, সো তোমাদের বোধহয় রেসপন্সিবিলিটিটা আরো বেশি ফিল হতো, অ্যান্ড দেন ইউ উড প্যানিক। তো সেটাতে তুমি সবসময় লিড করতে আমার মনে আছে, টেনশনটা করাতে, টেনশন বাড়ানো সবার, বাট আমার ভীষণ এগুলো মনে পড়ে, অ্যান্ড আই রিয়েলি চেরিশ দোজ মেমোরিজ। আজও আমার কাছে ওগুলো ভীষণ স্পেশাল and will always remain so। আরেকটা যেটা আমার তোমার ব্যাপারে ভীষণ মনে পড়ে অ্যাজ a quality in you, সেটা হচ্ছে যে আমার তোমার সকালবেলা তানপুরা নিয়ে গান রেওয়াজ করা মনে পড়ে মাঝির ইউনিটে, তোমাদের যেটা কারেন্ট ইউনিট এখন। আমি জানি না তুমি কটার সময় উঠতে, কি গান গাইতে, নট দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, বাট ইভেন গেলেও ওই ইউনিটে আমি অলওয়েজ তোমার বড় মস্ত বড় তানপুরাটা দেখতে পেতাম, অ্যান্ড আই রিমেম্বার আমি ওটাতে কখনো হাত দিলে আই ইউজ টু ফিল যেটা আমার উপর পড়ে যাবে, বিকজ ইট ওয়াজ সো বিগ। আর তার যে ওই তারগুলো, ওগুলো ভীষণ শার্প ছিল, কখনো শার্প জেনেও আমি ইচ্ছা করে ওটায় হাত দেবো, অ্যান্ড দেন ইট উইল হার্ট। আমি ভাবো যে বড়ছি এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আঙুল দিয়ে কি করে, আই ডোন্ট নো, বাট তোমার রেয়াজ, তোমার গান আমার এখনো ওরকম ভাবেই মনে পড়ে সকালবেলা, মানে একেবারে গলা একদম যাকে বলে মানে ইউ নো লাইক ওপেন হার্টেডলি একদম পুরো গলা ছেড়ে গাওয়া যাকে বলে, মানে নট কেয়ারিং অ্যাবাউট এনিথিং, ইউ অলওয়েজ হ্যাড দ্যাট। সেটা আমার ভীষণ অ্যাপিল করতো, যদিও বা আমি কিছুই গানের বুঝি না বা আমি গান গাইতেও পারি না,
এই জন্মেও পারবো না, বাট দ্যাট আই থিঙ্ক ইজ ভেরি সিম্বলিক অফ ইউ অ্যান্ড দ্যাট ইজ বড়ছি আমার কাছে। অ্যান্ড আজও তুমি ইনস্ট্যান্ট এত জোরজারের পরেও যখন গান গাও, আই স্টিল ফিল দ্যাট তোমার সেই সুন্দর গলা, সুর সবটাই আছে। প্লিজ যতটা পারো একটু প্র্যাকটিস রাখো, বিকজ আই থিঙ্ক ইটস এন অ্যাসেট। তোমার আর মাম্মার গলাতেই বাড়িতে গান শুনি, বিকজ আমি ছোটছি, বাবাই বা মেঘা আমরা কেউই গানের পার্সন নই, সো গান মানে তুমি আর মাম্মা। সো প্লিজ প্র্যাকটিসটা রেখো, তাহলে সব রকমের এন্টারটেনমেন্ট বাড়িতে থাকবে প্রত্যেক ডিফারেন্ট মেম্বার্সের কাছে। তোমার রান্না, সেটা নিয়ে আর কি বলবো, মানে এখন তো শান্তিনিকেতন যাওয়া মানে প্রিটি মাচ মাম্মার কাছে থাকা মানে হেলদি খাবার, বিকজ মাম্মা জানে মাম্মা আমার কাছে লিটারালি ঝাড় খাবে যদি মাম্মা আমাকে আনহেলদি কিছু দেয়, আর আনহেলদি বিঞ্জগুলো সবসময় তোমার কাছ থেকে আসবে। কিন্তু আনহেলদিও মানে সেটা ওরকম আনহেলদি নয়, মানে ইট ইজ সো ইয়ামি, সো ডিলিশিয়াস, এবং প্রতিটাই মানে এত এক একটা ডেলিকেসি, সেগুলো ছাড়ারও উপায় নেই। সেটা মানে তোমার রসগোল্লা নিয়ে আসা হতে পারে, তোমার একটা ঝাল ঝাল মাছ চড়ানো হতে পারে, সর্ষে মাছ হতে পারে, হোয়াটএভার, বাট আই রিয়েলি লুক ফরওয়ার্ড টু ইট। তুমি নিয়ে এসেছো বলে, বনি বা পিসা হাতে করে নিয়ে আসছে বলে, তোমরা নিয়ে এসছো বলে, মানে আই ডোন্ট রিয়েলি কেয়ার, যেটা আমি টিপিক্যালি হয়তো খাবো না, মানে সেদিন 2-3টে রসগোল্লা পরপর টপার টপ, মানে আই জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। তো এই জিনিসটা আই থিঙ্ক তোমার কারণেই হয়, বিকজ তুমি এত বেশি লাভ, অ্যাফেকশন অ্যান্ড ওয়ার্মথের সঙ্গে এসে নিয়ে আসো, আর নিয়ে এসে দাঁড়িয়ে সেই মানে মানায় এই রসগোল্লাটা কিন্তু একদম ফ্রেশ অ্যান্ড গরম, আজকে খেয়ে নিস, রাখিস না, মানে ও মাই গড, লাইক তোমার ফেসটা, তোমার তখন কি বলবো, মানে তোমার ইন্টোনেশন, এভরিথিং, তোমার গলা, আওয়াজটা আমার চোখের সামনে, মানে কানে এখন পুরো ভাসছে। সো আই নো আই ক্যান নট রিফিউজ, বিকজ ইফ আই রিফিউজ দ্যাট ইটস আ সিন যাকে বলে। অ্যান্ড স্পেশালি আমার মনে হয় যেহেতু ছোটছি কলকাতায়, ছোটছির সাথে টাইমটা প্রত্যেক ট্রিপে খুব লিমিটেড থাকে কাটানো, সো তুমি যেন মানে দু তরফ থেকেই মানে ইউ ট্রাই টু কম্পেনসেট অন দ্যাট করে, আরো মানে যত একেবারে প্যাম্পার করা যায়, বিগড়ে দেওয়া যায়, মানে যা করা যায়, মানে দের ইজ নো এন্ড টু দ্যাট। আমার তো মনে হয় তুমি পারলে সকাল বিকেল রাত দিন সেটাই করবে। এবার যেটা পার্টিকুলারলি আমার লাস্ট ট্রিপে, মানে আই ক্যানট ফরগেট, আমি ভীষণ মিস করি, আর ইউভি জানে যে ফিরে আসার পরেও বেশ কিছুদিন ওটা আমার টাইম লেগেছিল টু গেট ওভার কাটাতে, সেটা হচ্ছে তোমার আর বনির সাথে মিডনাইট শোগুলো, আর পিসার সে এসে চা দিয়ে যাওয়া, মানে এটা আলাদা করে তোমার ব্যাপারে বলবো না, ইটস জাস্ট অ্যাবাউট দ্য হোল ইউনিট, তুমি, বনি অ্যান্ড পিসা, ইটস অ্যাবাউট ইউ থ্রি, যে ওইটা আমার কাছে মানে একটা প্রচন্ড লোভনীয়, মানে সামথিং আই লুক ফরওয়ার্ড টু এভরি ডে, যে তোমরা আসবে আর তোমার সেই ঢুলে ঢুলে আসা, বাট স্পিরিটের কিন্তু অভাব নেই, মানে স্পিরিটটা কিন্তু ট্রিমেন্ডাসলি হাই। না না না, আমি দেখছি, মানে একটা সিন হতে হতে ইউ হ্যাভ নো ক্লু কি হয়েছে আগের সিনে, আমি আর বনি হয়তো সেটা নিয়ে হাসছি, বাট ইউ আর ভেরি মাচ দেয়ার। সো সেটা আমার ভীষণ মনে পড়ে, অ্যান্ড আই ফিল দ্যাট এই যে তোমার অলওয়েজ একটা আর্জ, ভীষণ সিনসিয়ার চেষ্টা টু বি দেয়ার অলওয়েজ উইথ এভরিওয়ান, মানে এনার্জি লেভেলে পারো না পারো, বাট তুমি আছো, ওটা আমার মনে হয় আমি ভীষণ অ্যাডোরেবল ফিল করি ওটা। অ্যান্ড অলওয়েজ প্লিজ ওটা মানে ওইভাবেই করতে থেকো আমাদের সাথে সবেতে পার্টিসিপেশন যাকে বলে। আর তোমার ব্যাপারে একটা ঘটনা আমার মনে পড়ছে, আই এম নট ভেরি শিওর, আমি ছোট ছিলাম, যে আমি কনফিউজ করছি কিনা ওটা তোমার সাথে হয়েছিল না ছোটছির সাথে, বাট আই থিঙ্ক তোমার সাথে হয়েছিল, বিকজ তুমি একটু বড় ছিলে, ছোট ছিল একটু ছোট ছিল, তুমি টিফিন টাইমে 11 বা 12 হবে হয়তো ব্রেকফাস্ট করতে আসতে, তো রমণীদের ছিল, অ্যান্ড আমার পরিষ্কার মনে আছে আলু মরিচ, টোস্ট বাটার দিয়ে, আর একটা পোচ, এটা উড বি মানে দ্য পেটেন্টেড মানে ব্রেকফাস্ট, যেটা থাপু ট্রেডিশনটা রেখেছিল অলওয়েজ, অ্যান্ড ইটস ভেরি হেলদি, আর একটা কলা সাথে। তো সেদিন পোচটা তুমি নিজে বানাতে গেছিলে কিচেনে, না বানিয়ে রমণীতে তোমাকে ডেকেছিল, আই ডোন্ট রিমেম্বার, বাট সামথিং হ্যাপেন্ড, আই থিঙ্ক দ্য এগ ওয়াজ নট দ্য রাইট কাইন্ড অফ এগ যেটাকে পোচ করে খাওয়া যায়। I don't know what happened, the chicken was already there, ওটা বেরিয়ে এসেছিল কড়াইয়ের মধ্যে অয়েলে না কিছু একটা ভীষণ গ্রোস হয়েছিল, তো সেটা নিয়ে একটা চিৎকার চেঁচামেচি লাফালাফি, মানে আমার তোমার মুখটা মনে আছে, মানে ইউ ওয়ার লাইক হরিফাইড অ্যান্ড গ্রোসড আউট, কিছু একটা এরকম ঘটেছিল, অ্যান্ড আই থিঙ্ক তারপর ছোট ছিও বোধহয় এসে জয়েন করলো, ওটা কি হয়েছে সামথিং লাইক দ্যাট।
সো আমার অনেক ফান ইনসিডেন্টস এরকম মনে পড়ে। আমার ইভেন মনে পড়ে তোমাদের বাগানে এসে চলে যাওয়া যখন, আমি জানি না আজও তোমরা জানো কিনা, আই হ্যাড এ ডায়েরি, যে ডায়েরিটা পরবর্তীকালে মানে ডেডিকেটেড টু অক্ষয় হয়ে যায়। যদিও বা এই মুহূর্তে আমি অক্ষয়কে একেবারেই টলারেট করতে পারছি না আফটার সুশান্ত লেফট, বাট এনিওয়ে আমার একটা ডায়েরি ছিল যেটাতে পরে আমি ওর ব্যাপারে লিখতাম, কিন্তু বিফোর দ্যাট ওটা ওয়াজ কমপ্লিটলি ডেডিকেটেড টু ছোটছি বড়ছি দাদা থাপু। সো ওয়ান্স ইউ গাইজ উইল লিভ দুর্গাপুজোর পর, আমার মনে আছে দুর্গাপুজো বা কালী পুজো হোয়াট এভার, আমি লিখবো ইটস বিন ওয়ান ডে যে আমি ছেলেদের থেকে দূরে আছি। নাও ইটস দ্য সেকেন্ড ডে ওদের সাথে আমার দেখা হয়নি। মানে এই করে আমার মানে আমি কতদিন ধরে যেভাবে কন্টিনিউ করতাম, লিখতে থাকতাম, আই রিমেম্বার। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট যে আই হ্যাভ অলওয়েজ মিসড ইউ অল ইমেন্সলি। আমি বলতে পেরে থাকি না পেরে থাকি হোয়াট এভার, অ্যান্ড আই স্টিল মিস ইউ অল আ লট। আই লাভ ইউ ভেরি মাচ। প্লিজ ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, দ্যাটস অল আই প্রে ফর ইউ অল দ্য টাইম। আমি সবসময় তোমাদের কথা ভাবি, তোমার কথা ভাবি, রিগার্ডলেস আমি যতটাই দূরে থাকি। অ্যান্ড ট্রুলি আমি, ইউ, উই বোথ, উই লাভ ইউ ভেরি মাচ। So please be happy always and have a wonderful year ahead. Happy birthday. मस्त मस्त तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त। जगमा बनी जगरे करनी दमागा कमादा सरे करनी पाता नी दा 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 पानी पापा मद मम गा पा गा रे मरे रे सा गा दा ने सा रे गा मा पा दा नी दा पा नी दा पा नी दा पा। रेशम की डोर डोर तेरी चाल पे आशिक मोर मोर, तेरी जुल्फ घनी चित चोर चोर घन घोर घटा बद मस्त मस्त। तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त।